বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমি আজকে হাজির। তো আমরা শুরু করি। স্বাগতম সবাইকে অনলাইন ভিডিও ক্লাসে। তো আজকে তোমাদের টপিকস টিপিক্যাল ইউজ অফ আইসিটি। তো আমরা প্রথমে একটা ভিডিও দেখে নেই। তাহলে আমরা যে ভিডিওটি দেখলাম, তোমরা ভিডিওটি দেখছো যে একটি ছোট বাচ্চা সে সবাইকে তার মনের আবেগ তার সে তাদের সঙ্গী হিসেবে পেতে চাচ্ছে, কিন্তু সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তার কথা শোনার মতো কারো ধৈর্য নেই। এবং পাশাপাশি একটা মেয়েও তারও ওই একই অবস্থা, যে তাকে কেউ সঙ্গ দিচ্ছে না। সে খুব ভারাক্রান্ত, খুব ব্যথায় ব্যথিত।
সে সর্বশেষে একটি উঁচু জায়গায় উঠেছে এবং উঁচু জায়গায় উঠে সে যখন আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই দৃশ্য সবাই ধারণ করতেছে। হ্যাঁ, তো সে একসময় আত্মহত্যা করছে। তো এই যে মানুষের মূল্যবোধ, যে আজকে একজন মানুষ আত্মহত্যা করার জন্য আহ, সে লিপ্ত আছে, আর সেই দৃশ্য ধারণ করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আর সবার উচিত ছিল যে তাকে আত্মহত্যা থেকে বিরত রাখা, কিন্তু তা না করে তারা এই দৃশ্যটাকে আহ, প্রচার করার জন্য আহ, তারা এই ছবি তুলে প্রচার করার জন্য তারা ছবি তুলছে। তো এই হলো মূল্যবোধ। তো আমরা একটু দেখি যে আজকের লেসন আমাদের, যে আমরা আজকে এই অধ্যায়ে কি শিখবো, যে আমরা ব্যাখ্যা করতে পারবো এক্সপ্লেন ইথিক্যাল ইউজ অফ আইসিটি। we able we will be able to explain ethical use of ICT. We will be able to explain impact ICT in social life, আমাদের সামাজিক জীবন। তো আমরা দেখি যে কম্পিউটার ইথিক্সটা কি। ইথিক্সটা কি? ইথিক্সটা হলো কম্পিউটার নীতিশাস্ত্র কোনো ব্যক্তি, সংস্থা বা সত্তার নৈতিক মূল্যবোধ এবং বিশ্বাসের ক্ষতি বা লঙ্ঘন না করে কম্পিউটার পদ্ধতি এবং এর সাথে সম্পর্কিত শৃঙ্খলা গ্রহণের প্রক্রিয়া পরিচালনা করে এমন পদ্ধতি, মান এবং অনুশীলনগুলির সাথে সম্পর্কিত। তাহলে আমাদের ইথিক্সটা হচ্ছে আমাদের মানবিক যে মূল্যবোধ, এই মূল্যবোধকে আমরা আহ, যাতে আমরা আহ, আহ, ভালো কাজে ব্যবহার করতে পারি আমাদের এই মূল্যবোধটাকে, সেটাই হলো ইথিক্স। এবং কারো বিশ্বাসের ক্ষতি বা কোনো লঙ্ঘন না করে, কোনো বিশ্বাসের ক্ষতি বা লঙ্ঘন না করে আমরা কম্পিউটার দিয়ে যদি আমরা এই ভালো কাজগুলো করতে থাকি, তাহলেই আমাদের এটা আহ, আমাদের যে ইথিক্স, এইটা মূল্যবোধটা আমাদের আহ, উম, ভালো হিসেবে পরিগণিত হবে। তো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা, ইথিক্স অফ আইসিটি ইউজেস দেখি আমরা একটু। নৈতিকতা হচ্ছে এক ধরনের মানদণ্ড যা আচরণ, কাজ এবং পছন্দের ক্ষেত্রে সহায়তা করে। এটি ঔচিত্য ও অনুচিতের মাপকাঠিও বটে, কেননা মানব ধর্ম এবং নৈতিকতা অঙ্গাঅঙ্গি ভাবে। অনৈতিক ও বেআইনি এক বিষয় নয়। অনেক অনৈতিক কাজ আইন বিরুদ্ধ নয়, কিন্তু সকল আইন বিরুদ্ধ কাজ অবশ্যই অনৈতিক। তবে সাম্প্রতিক কালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অনৈতিক এবং অন্যায় কাজের মাত্রা এত বেড়ে গেছে যে পৃথিবীর অনেক দেশই সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আইন প্রণয়ন করেছে। কাজেই একসময় যে কাজটি শুধু অনৈতিক ছিল, সেটি অনেক ক্ষেত্রে এখন বেআইনি হয়ে গেছে। অর্থাৎ সামনাসামনি কাউকে গালাগাল করে একজন পার পেয়ে যেতে পারে, কিন্তু ফেসবুকে কাউকে গালাগাল করে একজন জেলে চলে যেতে পারে। যেহেতু পৃথিবীর প্রায় সকল মানুষ কোনো না কোনো ভাবে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত, তাই এর ব্যবহারের নৈতিকতার বিষয়টি খুবই গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব না দেওয়া হলে একজন অনৈতিক কাজ দিয়ে শুরু করে খুব সহজে অন্যায় এবং অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাই সকল কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা সম্পর্ক অবহিত এবং যথাযথভাবে রপ্ত হওয়ার কোনো বিকল্প নেই। কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউশন 1992 সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে 10টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। সেগুলি হলো: ১. তুমি কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করবে না। ২. তুমি অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করবে না। ৩. তুমি অন্য কারো ফাইলকে নাক গলাবে না। ৪. তুমি চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করবে না। ৫. তুমি মিথ্যা তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার করবে না। ৬. তুমি লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি করবে না। তুমি বিনা অনুমতিতে কম্পিউটার সংক্রান্ত অন্যের রিসোর্স ব্যবহার করবে না।
তুমি অন্যের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দেবে। তুমি তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে সমাজের উপর এর প্রভাব সম্পর্কে চিন্তা করো। তুমি কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের ভালো-মন্দ বিবেচনা করবে এবং শ্রদ্ধাবোধ প্রদর্শন করবে। কম্পিউটার, ইন্টারনেট কিংবা মোবাইল ফোন ব্যবহার করার সময় যদি উপরে বর্ণিত তথ্য প্রযুক্তিগত নৈতিক নির্দেশনাগুলো সুস্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি আমাদের। তো আমরা যখনই কোনো মোবাইল, কোনো কম্পিউটার এবং ইন্টারনেটের সাথে যুক্ত থাকি, তখনই আমাদের এই বিষয়গুলো, এই ১০ টি বিষয় খুব করে মেনে চলা উচিত। তো আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের অনৈতিক এবং অপরাধমূলক কাজ সঙ্গে এর ভেতর বহুল প্রচলিত গুলো হচ্ছে সাইবার ক্রাইম। আধুনিক যুগে অত্যাধুনিক উপায়ে লোক ঠকানোর পদ্ধতি হচ্ছে সাইবার ক্রাইম। দিনে দিনে যেমন ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম সংখ্যা। তাহলে আমাদের সাইবার ক্রাইমটা কি? সাইবার ক্রাইমটা হলো যে লোক ঠকানো। এটা আমাদের ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের সম্পৃক্ত হয়ে মানুষকে ঠকানো। সাইবার ক্রাইমের বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু তাদের মধ্যে যেটি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে সেটি হলো বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত বিভিন্ন অপরাধ। যদি কোনো অপরাধী কার্যকলাপের সঙ্গে কোনো নেটওয়ার্কিং ডিভাইস এবং নেটওয়ার্ক যুক্ত থাকে, তবে আমরা তাকে সাইবার ক্রাইম হিসেবে ধরতে পারি। অর্থাৎ ডিজিটাল মাধ্যমের সাহায্যে যেকোনো অপরাধী কার্যকলাপকে আমরা সাইবার ক্রাইম বলি। মূলত এই সাইবার ক্রাইম করার পেছনে প্রধান উদ্দেশ্য হলো অপরাধীর আর্থিক লাভ, কিন্তু এছাড়াও বেশ কিছু সাইবার ক্রাইম সংগঠন তার প্রধান উদ্দেশ্য হলো কোনো সংগঠনকে ক্ষতিগ্রস্ত করা। আরো উল্লেখযোগ্য হলো হ্যাকিং। কোনো কম্পিউটার সিস্টেম, হ্যাকিংটা কি জিনিস? যে কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অনুমোদিতভাবে অধিকার লাভ করার উপায়কে হ্যাকিং বলে। এতে ব্যক্তির তথ্যের বা সিস্টেমের ক্ষতি সাধন করা হয় এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষতি না করে শুধু নিরাপত্তা ত্রুটি সম্পর্কে কম্পিউটার ব্যবহারকারীদের জানাতে হবে। যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে। তাহলে আমরা কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক এবং ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার লাভ করাকে আমরা হ্যাকিং বলি এবং এই হ্যাকিং এর সাথে জড়িত যারা তাদেরকে হ্যাকার বলি। ফিশিং। ফিশিং করার অর্থ ইমেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড, পিন নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদ। এটা হলো ফিশিং। যে একটা ওয়েবসাইট আমরা নকল একটা ওয়েবসাইট, একটা ফেক ওয়েবসাইটে আমরা যারা ইন্টারনেট ইউজ করে তাদের বিশ্বস্ততা অর্জন করে তার কোড নাম্বার, পিন নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা সব তথ্য চুরি করে নিতে পারি। তথ্য চুরি করে তাদেরকে বলা হয় ফিশিং। স্পামিংটা কি? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল কিংবা মেসেজ পাঠানোকে স্পামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্পামার বলা হয়। যখন কোনো ব্যবহারকারী কোনো ওয়েবসাইট ভিজিট করেন বা কোনো গ্রুপ মেসেজ বোর্ডে প্রবেশ করেন, তখন স্পামাররা সেখান থেকে ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করে এবং ব্যবহারকারীর ইমেইল বিভিন্ন প্রতারণামূলক মেসেজ পাঠায়। সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার একটি বুদ্ধিভিত্তিক প্রযুক্তি পণ্য যা প্রোগ্রামারগণ পেশাগত দক্ষতা, মেধা আর মননের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে তৈরি করে থাকেন এবং এগুলো তারাই স্বত্বাধিকারী হয়। লাইসেন্সবিহীনভাবে বা স্বত্বাধিকারীর অনুমোদন ব্যতিরেকে এ ধরনের সফটওয়্যার কপি করা, নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়া পাইরেসির আওতায় পড়ে। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বিএসএ এর সূত্র মতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় 36 ভাগই পাইরেটেড সফটওয়্যার। কপিরাইট আইন দ্বারা উন্নত দেশগুলো এই ধরনের অপরাধ প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তাহলে আমরা সফটওয়্যার পাইরেসি বলবো যে এটা
একটি কোন সফটওয়্যার যদি আমরা যিনি স্বত্বাধিকারী তার অনুমোদন ব্যতিরেকে আমরা যদি ব্যবহার করি বা নিজের নামে চালিয়ে দেই, এটাকে সফটওয়্যার পাইরেসি। আর প্লেজারিজম হলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র, সম্পাদনা কর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজারিজম। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার বেআইনি কাজ তথা প্লেজারিজম এর আওতায় পড়ে। তো আমাদের এই যে অপরাধগুলো আছে, এই সাইবার ক্রাইম গুলো আছে, তার জন্য আমাদের দেশেও বিভিন্ন আইন চালু আছে। তো আমরা দেখি আইনগুলো কি? সাইবার আইন, সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশে আইন চালু আছে। আমাদের দেশে ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ১ ধারা মতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক্স বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা ও অশ্লীল, যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তিপূর্ণ হয়, আর এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া পর্নোগ্রাফি আইন ২০১২ তে বর্ণিত আছে কোন ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হয়। সর্বশেষ ২০১৮ সালে আমাদের দেশের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়, যার আংশিক উল্লেখ করা হয়। কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় বেআইনি প্রবেশ করে ক্ষতি সাধন, বিনষ্ট বা অকার্যকর চেষ্টা কিংবা কম্পিউটার সিস্টেমে নেটওয়ার্ক বা প্রোগ্রাম ধ্বংস পরিবর্তন করা অকার্যকর করতে পারবেন না। ইলেকট্রনিক্স ডিভাইস কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করতে পারবেন না। সেখান থেকে কোনো তথ্য বা উদ্ধৃত অংশ বা উপাত্তের অনুলিপি সংগ্রহ করতে পারবেন না। ডিজিটাল বা ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে কারোর সাথে ইচ্ছাকৃতভাবে প্রতারণা, জালিয়াতি ও ছদ্মবেশ ধারণ করতে পারবেন না। ডিজিটাল বা ইলেকট্রনিক্স ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় পতাকার বিরুদ্ধে প্রচার বা অপপ্রচার কিংবা এতে মদদ দিতে পারবেন। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভাবমূর্তিপূর্ণ হয় এমন বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বা কার্যকলাপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা জাতিগত ঘৃণা, উস্কানি বা বিভেদ বিদ্বেষ সৃষ্টি করে কিংবা সামাজিকভাবে বিশৃঙ্খলার জন্ম দেয়, এরূপ কোনো কার্যক্রম ডিজিটাল বা ইলেকট্রনিক্স ব্যবহারের মাধ্যমে করা যাবে না। ডিজিটাল বা ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট, অপমান ও অপদস্থ করা কিংবা ভয়ভীতি বা হুমকি প্রদর্শন করা যাবে না। ইলেকট্রনিক্স বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ব্যাংক, বীমা ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবৈধ অনুপ্রবেশ করে আর্থিক ক্ষতি বা তছরূপ কিংবা অত্যন্ত গোপনীয় তথ্য পাচার করা যাবে না। ডিজিটাল আইনের আওতায় উল্লেখিত কৃত অপরাধের বিভিন্ন মেয়াদের শাস্তি এবং আর্থিক দণ্ড প্রদানের বিধান রয়েছে। তাই এগুলি আমরা মেনে চলার চেষ্টা করব যে আমাদের এই বিধানগুলি আমাদের দেশের সরকারের যে বিধানগুলি রয়েছে আইসিটি জন্য, তো আমরা এই বিধানগুলি মেনে চলবো। তাই আমরা আমাদের জীবনের অন্যান্য প্রতিটি সেক্টরের ন্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও বিবেক, বুদ্ধি ও বিবেচনাকে নৈতিকতার মানদণ্ড হিসেবে ব্যবহার করে সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ সব ধরনের অপরাধমূলক কাজের প্রবণতা হতে পরিত্রাণ পেতে পারি। তো আমরা শেষে আরেকটি ভিডিও দেখি। তাহলে আমরা দেখতেছি যে এইখানে ডু নট পাবলিশ ইনফো দ্যাট আইডেন্টিফাইজ। আমরা এমন কিছু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু প্রকাশ করব না যেটা আমাকে চিহ্নিত করে, যে আমার অ্যাড্রেস, ঠিকানা, হ্যাঁ, আমাদের ছবি এগুলো যাতে আমাকে চিহ্নিত না করে।
এবং আমরা যখন কোনো পাসওয়ার্ড ব্যবহার করব তখন অবশ্যই সেন্সিবল, স্ট্রং এবং হার্ড টু গিস পাসওয়ার্ড ব্যবহার করব। আমরা একটু পাসওয়ার্ডের মধ্যে আমরা অ্যালফাবেট, আমরা বিশেষ করে বিশেষ চিহ্ন, নাম্বার এবং ক্যারেক্টার সব মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করব, তাহলে আমাদের পাসওয়ার্ডটা শক্তিশালী হবে। এবং ডু নট আপলোড ইনঅ্যাপারেন্ট পিকচার, মানে অসংযত পিকচার আমরা কোনো পিকচার আমরা যুক্ত করব না, আপলোড করব না। আমাদের কোনো ব্যক্তিগত ছবি, কোনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি, এগুলো আমরা আপলোড করব না। Know the privacy setting, আমরা যে কোনো জিনিসের প্রাইভেসি আমরা রক্ষা করব, গোপনীয়তা রক্ষা করব। এবং যখনই আমরা কোনো অ্যাপসকে ডাউনলোড করে ব্যবহার করব, তখনই সেটার পারমিশন দেওয়ার আগে ওই অ্যাপসের কি আমার থেকে পারমিশন চাচ্ছে, আমি সেই ওই অ্যাপসের জন্য ওই পারমিশন দেওয়া যুক্তিযুক্ত কিনা সেটা দেখে সেটা পারমিশন। এবং আমরা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে আমরা বন্ধু হিসেবে বেছে নেব, তখন তার সম্পর্কে আমরা জানি, জেনে তারপরে তাকে বন্ধু হিসেবে সিলেক্ট করব। এবং আমরা কখনোই অসংযত ভাষা ব্যবহার করব। এবং আমরা যে কোনো ইন্টারনেট ব্যবহারের সময় অনেক ওয়েবসাইটে যে এখানে বলবে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে তুমি টাকা পাবা, এরকম বিভিন্ন লোভনীয় অফার থাকে। আমরা সেই জায়গাগুলোতে ক্লিক করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে ক্লিক করব।
এবং আমরা যেকোনো অনলাইনে কারোর সাথে আমরা যেকোনো বিষয়ে শেয়ার করতে চাইলে তাদের সাথে আগে তার সম্পর্কে জানি। এবং আমরা যেকোনো পোস্টারিং করব, যেকোনো কিছু আমরা যখনই কোনো জায়গায় বিজ্ঞাপন হিসেবে আ রাখতে চাই, তখনই আমরা সেইটা আ আসলে যুক্তিযুক্ত কিনা সেটা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো পোস্টারিং করব না। এবং আমাদের কম্পিউটারকে ফুললি প্রটেক্টেড করে রাখবো বিভিন্ন অ্যান্টিভাইরাস। তো ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আ বাড়িতে ভালো করে লেখাপড়া করো এবং শরীরের প্রতি যত্ন নিও। আর এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমার আ মেইল নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে এবং এই ভিডিওটি আমাদের YouTube এ থাকবে। তোমরা YouTube অ্যাড্রেস দেওয়া আছে এখানে। তোমরা পরবর্তীতে যেকোনো সময় এই ভিডিওগুলি দেখতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো।